আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। লামিয়া রাগের বশে খাবারের প্লেটটা ছুঁড়ে মাটিতে ফেলে দিল। খাবারের প্লেটটা মাটিতে ফেলে দিতেই বিকট একটা আওয়াজ হলো। আওয়াজটা শুনেই পাশের রুম থেকে আম্মু চলে আসলো। আম্মু এসে বলল, কি রে, কি হয়েছে? কিছু না আম্মু। কিছু না মানে? তাহলে এত বিকট শব্দ হলো কেন? হাত থেকে খাবারের প্লেটটা পড়ে গিয়েছে। একটু সাবধানে কাজ করতে পারিস না? তুই গিয়ে খাবার নিয়ে আয়, আমি লামিয়াকে খাইয়ে দিচ্ছি। তারপর আমি সেখান থেকে খাবার রুমে চলে আসলাম। খাবার রুম থেকে অন্য একটা প্লেটে লামিয়ার জন্য খাবার নিয়ে আসলাম। আম্মু লামিয়াকে নিজ হাতে খাবার খাইয়ে দিল। রাতে ফোনটা রুমের ভিতর চার্জে দিয়ে খাবার খাওয়ার জন্য খাবার রুমে চলে আসলাম। এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছে, শুধুমাত্র লামিয়া ছাড়া। লামিয়ার অসুস্থতার জন্য আম্মু ওকে আগে খাইয়ে দিয়ে এসেছে। আমি গিয়ে টেবিলে বসতেই আম্মু আমার জন্য প্লেটে খাবার বেড়ে দিল। আমি খাবার আঙুল দিয়ে আওড়াচ্ছি আর বসে বসে লামিয়ার আমার প্রতি জন্মানো ঘৃণার কথা ভাবছি। এমন সময় আমার ছোট বোন সোনিয়ার কথায় বাস্তবে ফিরলাম। কি রে ভাইয়া, তুই খাচ্ছিস না কেন? কই, খাচ্ছি তো। শাকিল, বৌমার জ্বরের এখন কি অবস্থা? পূর্বের থেকে একটু কমেছে আব্বু। ওষুধগুলো ঠিক মতো খাওয়াচ্ছিস তো? হুম। আচ্ছা, এখন চুপচাপ খেয়ে নে। তারপর আমি খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমের সামনে আসতেই আমার ফোনটা বেজে উঠল। আমি রুমে আসার পূর্বেই লামিয়া ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওপাশের কথা শোনা যাচ্ছে না। আছে, তবে আপনি কে? ওপাশের কথা শোনা যাচ্ছে না। ও তুমি? ওপাশের কথা শোনা যাচ্ছে না। আমি লামিয়া। ভালো। এমন সময় আমি রুমের ভিতর ঢুকলাম। রুমের ভিতর ঢুকতেই লামিয়া আমার হাতে ফোনটা দিয়ে বলল, নাও কথা বলো। কে ফোন করেছে? কথা বললেই বুঝতে পারবে। লামিয়া আমার হাতে ফোনটা দিয়ে অন্যরকম একটা মুড নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি রুম থেকে বেরিয়ে বারান্দায় চলে আসলাম। হ্যালো, কে বলছেন? শাকিল, আমি বৃষ্টি। ও তুমি? কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করো এখন? আমি শুয়ে আছি। তুমি কি করো? এরকম আরও কিছু সময় কথা বলার পর আমি রুমে চলে আসলাম। রুমে এসে লামিয়ার দিকে লক্ষ্য করলাম ওর দু চোখ দিয়ে অশ্রু ঝরছে। আমাকে দেখে লামিয়া ওর দু চোখের পানি মুছে ফেলল। আমি সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এভাবে কাটতে থাকলো সময়। পেরিয়ে যেতে থাকলো দিনের পর দিন। কয়েকদিন পর ছাদের উপর গিয়ে একটা সিগারেট ধরালাম। সিগারেটটা ধরিয়ে আপন মনে টানতে শুরু করলাম। নিজের কষ্টগুলোকে সিগারেটের ধোঁয়ার সাথে উঠিয়ে দিচ্ছি আর দূরের ওই নীল আকাশটার দিকে তাকিয়ে আছি। এমন সময় লামিয়া ছাদে চলে আসলো। লামিয়া ছাদে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, তুমি আবার সিগারেট খাচ্ছ? তাতে তোমার কি? আমার কি মানে? তোমাকে না বলেছি তুমি সিগারেট খাবে না? তুমি আমার কে যে আমি তোমার কথা শুনবো? আমি তোমার বিয়ে করা বউ, আর তুমি আমার স্বামী। আরে আমি তো একজন ধর্ষক, আর ধর্ষক কখনো কারো স্বামী হতে পারে না। হ্যাঁ, আমি তো একজন ধর্ষক, আর ধর্ষকের কখনো কারো স্বামী হওয়ার কোনো অধিকার নেই। ধর্ষকরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, যাদের কেউই পছন্দ করে না। কথাটা বলেই আমি ছাদ থেকে রুমে চলে আসলাম। রুমে এসে বাইকটা নিয়ে চললাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। আমি বাইকটা টং চায়ের দোকানের সামনে দাঁড় করালাম। চায়ের দোকানে কিছু সময় বসে থাকার পর আমার সব বন্ধুরা সেখানে চলে আসলো। আমি বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আমার এক বন্ধু বলল, কি রে, বিয়ে করে আর বাসা থেকে বের হতে চাস না? বাসার সুন্দরী বউ রেখে বাইরে বের হতে মন চায় না, তাই না? না রে দোস্ত, আসলে তেমন সময় হয়ে ওঠে না। থাক, আমাদেরকে আর মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন বাদ দে তো এইসব। না না মাম্মা, ওইটা বললে তো হবে না। নতুন বিয়ে করলে আমাদের ট্রিট কই? এখন তোদের সকলকে ট্রিট দিতে হবে। হ্যাঁ দিতে হবে, চল। কোথায়? কোথায় মানে? রেস্টুরেন্টে। এখন আমার কাছে তো এত টাকা হবে না। সেটা বললে তো শুনবো না। ওরা আমাকে এক প্রকার জোর করেই রেস্টুরেন্টে নিয়ে গেল। এক একটা কিভাবে খাচ্ছে দেখেন। হারামজাদারা মনে হয় আমাকে ফকির করে ছাড়বে। যখন যার যা লাগছে সব কিছু একসাথে অর্ডার দিচ্ছে। খাওয়া দাওয়া শেষে ওয়েটার এসে বিলের স্লিপটা হাতে ধরিয়ে দিল। হাই আল্লাহ, টানা 10,010 টাকা বিল করে ফেলছে। হালারা তো আমার 12টা বাজিয়ে ছেড়েছে। এখন আর কি করার, টাকাগুলো দিয়ে সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর কিছু সময় পর
ফ্লোরের দরজা খুলে দেওয়া হলো। দরজাটা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। দরজার সামনে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। আরে মেঘলা, তুমি কখন আসলে? এই তো একটু আগে। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এখানেই দাঁড়িয়ে কথা বলবেন নাকি ভেতরে আসবেন? আমি সেখান থেকে ভেতরে চলে আসলাম। আমার শালিকাটা তো হেব্বি দেখতে। আগে জানলে লামিয়ারে না মেঘলারই বিয়ে করে নিয়ে আসতাম। তবে একদিক থেকে ভালোই হয়েছে, একসাথে 2 বউ পেয়েছি, একটার সাথে আরেকটা ফ্রি। বউয়ের ছোট বোন মানে শালিকা তো বউয়ের মতোই, তাই না? রুমে এসে বসার কিছু সময় পরই আম্মু আমাকে ডাক দিল। কাছে আসতেই আম্মু একটা ব্যাগ হাতে ধরিয়ে দিল। শাকিল শোন, জি আম্মু বলো। এই টাকাগুলো ধর। আমার হাত খরচ দিচ্ছ বুঝি? তোর হাত খরচ তো আগেই দিয়ে দিয়েছে। তাহলে এখন টাকা দিচ্ছ কেন? মেঘলা আসলে টাকাগুলো দিয়ে বাজার করে নিয়ে আয়। আমি রুম থেকে বেরিয়ে রাস্তায় আসলাম। রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে বাজারে চলে গেলাম। এক একটা জিনিসের কি দাম রে বাবা! দামের কারণে জিনিসগুলোর সামনে যেতে ইচ্ছে করে না। বাজার করতে করতে বিকাল হয়ে গেল। বাজার থেকে একটু ফাঁকে এসে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে বসে বসে ল্যাপটপ চালাইতেছি। এমন সময় লামিয়া রুমে আসলো। রুমে আসার পর লামিয়া বলল, ঘুমাবে কখন তুমি? তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পর ঘুমাবো। মেঘলা কালকে ওর সাথে আমাদের যেতে বলছে। তুমি যাও, আমি যাব না। তুমি কেন যাবে না? এমনিতেই। তোমাকেও আমার সাথে যেতে হবে। আমি বললাম না যাব না। তুমি না গেলে আমি কখনো আর এই বাড়িতে ফিরে আসবো না। ওকে, আমি যাব। এবার হ্যাপি? আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। তারপর লামিয়া ঘুমিয়ে পড়ল। তার কিছু সময় পর আমিও বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আল্লাহ রে আল্লাহ, এটা মেয়ে না অন্য কিছু? আজ তো একটা ডাইনি আমার জীবনটার একদম 13টা বাজিয়ে ছেড়েছে। সকালে কারো উচ্চ শব্দের কারণে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে বিছানার সামনে তাকিয়ে দেখি লামিয়া দাঁড়িয়ে আছে। ওই ওঠো, এত বেলা করে ঘুমাচ্ছ কেন? উঠবে নাকি বিছানার উপর পানি ঢেলে দিব? পানির কথা শুনেই আমি বিছানা থেকে উঠে পড়লাম। একে তো শীতের সময়, তার উপর সকালবেলা। এখন পানি ঢেলে দিলে আমার কী অবস্থা হবে তা ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠছে। আমি বিছানা থেকে উঠে বললাম, কি হয়েছে? এত সকালে ডাকাডাকি করছো কেন? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে আসো, আমাদের 10টার দিকেই রওনা দিতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। লামিয়ার যাওয়ার কথা শুনে আমার নীল শাড়িটার কথা মনে পড়ে গেল। সেই নীল শাড়ি যেটা লামিয়াকে দেওয়ার জন্য 2 দিন আগে এনেছিলাম, কিন্তু লামিয়াকে দেব করে আর দেওয়া হয়নি। শাড়িটা পরলে লামিয়াকে দেখতে অনেক সুন্দর লাগবে। আমি বিছানা থেকে উঠে সোজা আলমারির কাছে চলে গেলাম। সেখান থেকে শাড়ির ব্যাগটা নিয়ে এসে লামিয়ার হাতে দিলাম। এইটা কি? ব্যাগটা খুললেই বুঝতে পারবে। এত সুন্দর শাড়ি! তোমার জন্য। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। চেষ্টা করো, দেখো ঠিক পারবে। তারপর আমি সেখান থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে চলে আসলাম। ডাইনিং রুমে এসে দেখলাম শুধু আমি ছাড়া সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। আমি গিয়ে বসতেই আম্মু আমার জন্য খাবার বেড়ে দিল। সকালের খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমের দরজার সামনে আসতেই দেখি লামিয়া শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। আমি লামিয়ার দিকে আর চোখে তাকালাম। লামিয়া আমার দিকে তাকিয়ে বলল, ওই এভাবে তাকিয়েছ কেন? তোমার শাড়ি পরা দেখছি। মজা নিচ্ছ তাই না? মজা নেব কেন? তুমি তো জানো আমি শাড়ি পরতে পারি না। শাড়িটা একটু পরিয়ে দেবে? আমি পারবো না পরাতে। পরিয়ে দাও না প্লিজ। কি আর করব, একে তো মেয়ে মানুষ, তার উপর ঘরের বউ, তার অনুরোধ কি আর ফেলতে পারি? আমি লামিয়ার সামনে চলে আসলাম। লামিয়ার সামনে এসে শাড়িটা নিয়ে লামিয়াকে পরিয়ে দিলাম। শাড়িটা পরানোর সময় হাতের 3 আঙুল দিয়ে ভাঁজ করে কোমরের ভিতর গুজে দিতেই লামিয়া কেমন জানি শিউরিয়ে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। এমন সময় মেঘলা রুমে চলে আসলো। মেঘলাকে দেখেই লামিয়া আমাকে ছেড়ে দিল। দুলা ভাই, আপনি তো বেশ ভালো শাড়ি পরাতে পারেন। তাই বুঝি? হ্যাঁ, তাই তো দেখছি। আপু তোর হয়েছে? দুলা ভাই, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন, আমি আপনাদের জন্য গাড়িতে বসে অপেক্ষা করছি। আচ্ছা। তারপর মেঘলা রুম থেকে বেরিয়ে গেল। আমরা দুজনে রেডি হয়ে গাড়ির সামনে চলে আসলাম। আমি এবং লামিয়া পিছনে বসে আছি, আর মেঘলা গাড়ি ড্রাইভ করছে। লামিয়াকে নীল শাড়িতে দেখতে যা লাগছে না, লামিয়াকে দেখে আর চোখ ফেরাতে ইচ্ছে করছে না। দেখতে দেখতে লামিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। লামিয়ার ওই ঘুম জড়ানো মুখটা দেখতে আরও সুন্দর লাগছে।
আমি অপলক দৃষ্টিতে শুধু লামিয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে কড়া ব্রেক করাই লামিয়া ঘুম থেকে উঠে পড়ল। সামনে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। আমি মেঘলাকে বললাম, কি হলো মেঘলা, গাড়িটা এখানে দাঁড় করালে কেন? দুলাভাই সামনে তাকিয়ে দেখেন। কি দেখবো? দীর্ঘ গাড়ির সারি। চোখ তুলে তাকাতেই মাথাটা ঘুরতে শুরু করলো। সামনে তাকিয়ে দেখি যানবাহনের দীর্ঘ জ্যাম লেগে আছে। শহর এলাকার এটা পুরাতন দৃশ্য। এখানে প্রায়ই এভাবে গাড়ির জ্যাম লেগে থাকে। একবার জ্যাম লাগলে তো আর 1-2 ঘন্টার নিচে ছাড়তেই চায় না। আমি এদিক ওদিক তাকিয়ে আছি। হঠাৎ করে একটি গাড়ির উপর চোখ পড়তেই আমার চোখ আটকে গেল। আমাদের পাশের গাড়িটার দিকে তাকিয়ে দেখি বৃষ্টি গাড়িতে বসে আছে। আমাকে দেখে বৃষ্টি এবং বৃষ্টিকে দেখে আমি গাড়ির কাজটা খুলে দিলাম। এদিকে লামিয়া আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই যে বউকে নিয়ে এদিকে কোথায় যাচ্ছ? কোথায় আর, বউয়ের বাপের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। ও, তুমি কোথায় যাচ্ছ? সামনে একটা কাজ ছিল, সেটা সেরে আসছি। বাহ লামিয়া, তোমাকে নীল শাড়িতে তো বেশ সুন্দর লাগছে। এটা ওনার পছন্দ করা শাড়ি। যাই বলো, শাকিলের পছন্দ আছে কিন্তু। কথা বলতে বলতে এক পর্যায়ে জ্যামটা ছেড়ে গেল। গাড়ি আবার তার নিজ গতিতে চলতে শুরু করলো। আমি জানি লামিয়া বৃষ্টির সাথে আমার কথা বলা পছন্দ করে না, কিন্তু কি করব বলেন? প্রথম প্রেম বলে কথা, সহজে কি ভোলা যায়? আমি যখন বৃষ্টির সাথে কথা বলছিলাম, লামিয়া তখন আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়েছিল। লামিয়ার মনের মধ্যে তখন অন্য একটা ঝড় বইছিল। লামিয়া জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে আর নীরবে 2 চোখের অশ্রু ফেলছে। লামিয়া আমার আর বৃষ্টির কথা বলা একদমই সহ্য করতে পারে না। আর কোনো স্ত্রী বা তার স্বামীর সাথে অন্য একটা মেয়েকে এভাবে ঘনিষ্ঠ হয়ে কথা বললে সহ্য করতে পারে বলেন? আমি লামিয়ার উপর হাত রাখতেই লামিয়া আমার হাতটা সরিয়ে দিল। আমাকে একদম ছোঁয়ার চেষ্টা করবে না। রাগ করছো তাই না? আমি কারো উপর রাগ করি না। আর আমি তোমার কে যে তোমার উপর রাগ করব? তুমি আমার বিয়ে করা বউ। তুমি যদি আমাকে বউ বলেই মানতে, তাহলে আর এমনটা করতে পারতে না। কেমন করলাম? তুমি সেটা ভালো করেই জানো। আর নিজের স্বামী অন্য একজনের সাথে কথা বললে কারই বা ভালো লাগে? কথাটা বলতে বলতে লামিয়ার 2 চোখ বেয়ে অশ্রু নেমে আসলো। লামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আরও উচ্চস্বরে কান্না করতে শুরু করলো। আমি লামিয়াকে আমার বুকে জড়িয়ে নিয়ে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। সত্যি তো, নিজের স্বামীর সাথে অন্য একজনকে এভাবে ক্লোজভাবে কথা বলতে দেখলে কারই বা ভালো লাগবে বলেন? লামিয়াকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা যে আমার জানা নেই। দেখতে দেখতে গাড়িটা লামিয়াদের বাসার সামনে চলে আসলো। আপু তোরা যা, আমি গাড়িটা রেখে আসছি। ওকে। লামিয়া ওর 2 চোখের অশ্রু মুছে রুমের সামনে এসে কলিং বেল বাজাতেই লামিয়ার মা, মানে আমার শাশুড়ি মা, এসে দরজা খুলে দিল। আমাদেরকে দেখে সে অনেক খুশি হয়েছে। কিরে মা, কেমন আছিস? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তা জামাইকে নিয়ে এভাবেই দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে নিয়ে আসবি? যাচ্ছি, চলো। আমরা রুমের ভিতর ঢুকলাম। আমি জানি লামিয়ার মনের ভিতর এখনও ঝড় বইছে, কিন্তু লামিয়া সেটা প্রকাশ করছে না। বুকে পাথর বেঁধে সব কিছু সহ্য করে নিচ্ছে। রুমে এসে জিনিসপত্র রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসতেই মেঘলা রুমে চলে আসলো। মেঘলা এসে বলল, আপু আম্মু তোদের খেতে ডাকছে। তুই যা, আমরা আসতেছি। তাড়াতাড়ি আসিস কিন্তু। যা। মেঘলা রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানায় এসে বসে পড়লাম। লামিয়া একবার আমার দিকে তাকিয়ে আবার চোখটা নামিয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে এসে আমার দিকে তাকিয়ে বলল, চলো এবার। কোথায়? কোথায় মানে? ড্রয়িং রুমে। তুমি যাও, এখন আমার ক্ষুধা নেই। ক্ষুধা নেই মানে? খাবে, চলো বলছি। লামিয়া আমাকে এক প্রকার জোর করেই ডাইনিং রুমে নিয়ে গেল। লামিয়ার মতো এমন মায়াবী একটা বউকে রেখে অন্য মেয়ের দিকে তাকানো কি আমার ঠিক হচ্ছে? মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমার কত কেয়ার করে। আজ পর্যন্ত আমাকে না খাইয়ে ও একটা দানাও কোনোদিন মুখে দেয়নি। ওর মতো একটা লক্ষ্মী মেয়েকে রেখে অন্য মেয়ের সাথে সময় কাটানো আমার একদমই ঠিক হয়নি। আমি আর বৃষ্টির সাথে কোনো যোগাযোগই রাখবো না। বৃষ্টিকে নিয়ে আমি আর ভাববো না। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন এবং সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।